এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। লোকসভার দখলদারিতে আপনাদের সকলকে স্বাগত। আমার সঙ্গে আজকে যিনি আছেন আপনারা সকলেই প্রায় তার নাম জানেন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট মানে সিপিআইএম দলের যুবনেত্রী ঐশী ঘোষ। ঐশী ঘোষকে নাম শুধু বললে তো হবে না, মানে বলা যেতে পারে শি ইজ নাও আ সেলিব্রিটি। তো এরকম সেলিব্রিটি স্টেটাস এর আগে কজনের হয়েছে আই ডু নট নো, আমার জানা নেই। তো ঐশী আজ আছেন এখানে লোকসভায়। তিনি প্রার্থী নন, কিন্তু প্রচার করছেন সকাল থেকে সন্ধ্যে অবধি। আমাদের সঙ্গে কিছুক্ষণ কাটাবেন, আমরা তার সঙ্গে কিছু কথা বলবো। আজ ঐশীকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আচ্ছা ঐশী, আমি জিজ্ঞেস করছি, আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় ফেসবুক বলুন বা টুইটারে বলুন অসংখ্য আপনার মানে যাকে বলা হয় ফলোয়ার্স, তো একটা সেলিব্রিটি স্টেটাস। আমি এই ধরনের সেলিব্রিটি স্টেটাস চট করে সিপিআইএম নেত্রী যাকে যুব নেত্রী দেখিনি, কেমন লাগছে? সেলিব্রিটি আমি ঠিক জিনিসটা মানে স্টেটাসটা আমি মানি না সেই কথাটা। আমরা যে রাজনীতিটা করি সেটা কোনো ইন্ডিভিজুয়াল রাজনীতি নয়, আমরা একটা আইডিওলজিতে বিশ্বাস রাখি এবং যে আইডিওলজিতে বিশ্বাস রাখি সেটাতে আমি যে জায়গা থেকে উঠে এসেছি, আমরা ছাত্র আন্দোলন নিয়ে থেকেছি এবং এখনো ছাত্রদের নিয়ে কথা বলার চেষ্টা করি। এডুকেশনে কেমন পলিসি হবে, নীতি হবে দেশে, আমার রাজ্যে এবং বিভিন্ন রাজ্যে, সেটা ইনক্লুসিভ কিনা, বা আমরা যারা পড়াশোনা করছি আমাদের জন্য কি ব্যবস্থা থাকবে। এবং সেটা দেখে যারা আমাদেরকে পছন্দ করেছেন বা আমাদের আইডিওলজিকে পছন্দ করেছেন, যদি আমাদেরকে মানুষ ফলো করছে, সেটা আমাদের বিশ্বাস যে আমরা যে কথা বলছি তাদের সাথে কানেক্ট হতে পারছে এবং সেই কানেক্ট করার জন্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই ফলোয়ার, সেটাকে আমরা সেইভাবেই দেখি। এবং আমাদের এই ব্যাপারটা নিয়ে আমরা খুশি হই কি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়েও, ওটাও তো একটা মাধ্যম পলিটিক্স করার, গ্রাউন্ডে তো থাকতেই হবে, কিন্তু সোশ্যাল মিডিয়া এখন যখন অনেকে আছে সেই একটা স্তরে আমরা মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবারে দেখুন, এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যেটা পৌঁছচ্ছেন, আর একটা আমরা বলি যেটা গ্রাউন্ড লেভেলে যে পলিটিক্স মানে তো ভোট, তো এটা কি ট্রান্সলেটেড হবে ভোটে? হ্যাঁ অবশ্যই, মানে যেভাবে একটা দিকে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় আমাদের যেভাবে এখন ইন্টারভেনশন আছে, ছাত্রছাত্রীরা, যুব সমাজ, যে পুরো আমাদের যে প্রজন্ম, তারা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েটিভ হয়ে নিজের মতো করে জিনিস দিতে পারছে এবং যেভাবে যেই পার্টিতে আমি রিপ্রেজেন্ট করি, যেভাবে পার্টির ইন্টারভেনশন আছে সোশ্যাল মিডিয়াতে আজকের সময় দাঁড়িয়ে থেকে বিভিন্ন ইস্যু নিয়ে সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। একটা সময় শুধু টিভি ছিল, মিডিয়া একটা ধরন ছিল, এখন সোশ্যাল মিডিয়া ইজ অলসো মিডিয়া ফর্ম। সেটা দিয়ে পডকাস্ট করা, স্পটিফাইতে বিভিন্ন পডকাস্ট করে মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং বিভিন্ন গান, বিভিন্ন আর্ট ফর্ম দিয়ে পৌঁছে যাওয়া, সেটা মানুষ অবভিয়াসলি এআই যেটা একটা ইম্পর্টেন্ট ইন্টারভেনশন হয়েছে। তো এইভাবে আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছে যাবার, এবং যত বেশি মানুষের কাছে পৌঁছে যাব আমাদের মনে হয় সেটা ট্রান্সলেটও হবে ভোটে। কারণ একটা সময় হচ্ছিল যে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছিলাম না, আমরা যে কথা সেটা হয়তো আমরা পৌঁছে দিতে পারছিলাম না, যদি আমরা গ্রাউন্ডে ছিলাম বা সেই জায়গায় সীমাবদ্ধ আমাদেরকে করে দেওয়া হচ্ছিল। আমরা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, বিভিন্ন স্তরে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। আপনি জামুরিয়ায় একবার দাঁড়িয়েছিলেন, জামুরিয়ায় আপনার খুব একটা ভোট বাড়েনি, 14% পসিবলি 14% বা মতো হয়েছিল। আপনি এখানকারই মেয়ে, দুর্গাপুরের মেয়ে, দুর্গাপুর থেকে আপনি চলে গেছেন দিল্লিতে চলে গিয়েছেন। তো আপনার জামুরিয়ায় প্রথমত কেন ভোটটা এত কম হলো? মানে আপনি যে এই যে যাদের কথা বলছেন তাদের কাছে, এই যে আমি ঠিক একটাই বলছি, যে সংগঠনটা এক সময় ছিল তখন আপনাদের অনেক আগে, আমি আগের কথা বলছি, একটা সাংঘাতিক মানে তাগড়া সংগঠন ছিল। সেই সংগঠনটা যখন থেকে লেফট ফ্রন্ট পাওয়ার থেকে চলে গেল, সিপিআইএম চলে গেল, তারপর দিন থেকে হাওয়া হয়ে গেল, একদম যাকে বলা হয় কোথাও খুঁজে পাওয়া গেল না। সেইটা প্রথমত ফেরাবেন কি করে, প্রথমত? দ্বিতীয়ত কেন হাওয়া হয়ে গেল, কি মনে হয় আপনার?
হ্যাঁ, মানে পাওয়ারের সাথে তো অবশ্যই হয় একটা, যে আমরা যখন সরকারে থাকি কোন রাজনৈতিক দল, তার সাথে প্রচুর মানুষ রিলেট করার চেষ্টা করে। কিছুজন আইডিওলজিক্যালি সাংগঠনিক ভাবে করে, কিছুজন এই জন্য সাথে থাকে কারণ কি যে একটা রাজনৈতিক দল তারা পাওয়ারে আছে, আশেপাশে থাকে। এবার 2011-র পরে অনেক মানুষ তো আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, মানুষ ভেবেছিল যে উন্নয়নের জন্য তারা একটা অল্টারনেটিভ বেছে নেবে, বিকল্প বেছে নেবে, এবং মানুষ বেছেছে। তাদের গণতান্ত্রিক অধিকার, তারা কাকে ভোট দেবে মানুষ বেছে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে একটা রায় দিয়েছে সবাই মিলে, যে না, আমরা একটা ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিকে আমরা সরকারে দেখতে চাই। এবং আমাদের প্রশ্ন যে 2011 থেকে আমরা অনেকভাবেই মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে এর কি ইম্প্যাক্ট বাংলার ভবিষ্যতের জন্য হতে পারে। প্রথম 5টা বছর আমরা বোঝাতে পারিনি, হয়তো 10টা বছরে একটু মানুষ কানেক্ট করতে পেরেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাউন দ্য লেন এই 13টা বছর যখন একটা সরকার মানে একটা রাজনৈতিক দল সরকারে আছে, আমরা দেখছি যে যে কথা আমরা হয়তো 10টা বছর ধরে বলে আসছিলাম, মানুষ তার লিভড এক্সপিরিয়েন্স দিয়ে, তার যে বাস্তবভাবে সে এক্সপিরিয়েন্স করছে রোজ, সে এখন সেটা বুঝতে পারছে যে হ্যাঁ, যে কথা উন্নয়ন বলেছিল, যে ডেভেলপমেন্টের জন্য আমরা ভোট দিয়েছিলাম, সেই ডেভেলপমেন্ট আশানুরূপ হচ্ছে না। এবং যখন এটা হচ্ছে না, আমাদের কাছে কিন্তু আবার দায়রা বাড়ছে, যেখানে আমরা মানুষের সাথে কানেক্ট করে সংগঠনটাকে আবার গুছিয়ে নিতে পারছি, সংগঠনের এক্সপ্যানশন হচ্ছে। অবশ্যই যখন আমরা কন্টেস্ট করেছি 21-এ, হয়তো আমাদের সংগঠনের সেরকম স্ট্রেংথ সেইভাবে ছিল না, যেটাতে আমরা ইলেকটোরালি সংগঠনের স্ট্রেংথ থাকা এবং মানুষের ভোটটাকে ইলেকটোরালি ট্রান্সলেট করা, সেটা করতে পারিনি। কিন্তু আজকে যখন 24-এ, 21-এর পর 24-এ যখন আমরা দাঁড়িয়ে আছি এখানে, আমার মনে হয় কি অনেকটা মানে একদম। এর মধ্যে দুটো প্রশ্ন আসে। একটা হচ্ছে কোনো জায়গায় তো ভয়েড থাকে না, শূন্যস্থান থাকে না, গণতন্ত্রে তো থাকেই না। সেই শূন্যস্থানটা ভারতীয় জনতা পার্টি নিয়ে নিল, সাংঘাতিক ভাবে নিয়ে নিল। এটা হলো একটা, এই যে ইডিওলজিক্যাল বলছেন, ইডিওলজি এটা সাংঘাতিক। এটা কোথায় ইডিওলজিক্যাল? মানে একেবারে ফ্রম লেফট টু এক্সট্রিম রাইট, আমরা যাকে এইরকম যে এক্সট্রিম রাইট ইজ ফোর্স, এইরকম ভাবে স্ট্রং হয়ে গেল। আপনাদের যদি সংগঠন বাড়ে, তাতে কি আখেরে কাদের লাভ হবে? আমরা যে কথাটা বলতে চাই যে ভোটার তো সবসময় আইডিওলজিক্যাল হয় না, ভোটার ভোট দেয় রাজনৈতিক দলের কাজ দেখে, তার পরিপ্রেক্ষিতে। আমরা ভোটারদের মধ্যে থেকে সংগঠন বাড়ানোর চেষ্টা করি, সেখান থেকে মানুষ যারা আমাদের সংগঠনের কাছে আসে তাদেরকে আইডিওলজিক্যালি সংগঠনের মাধ্যমে দিয়ে শার্পেন করার চেষ্টা করি। এবার অবশ্যই এই 10-13টা বছর আমরা দেখেছি যারা হয়তো প্রথমে সিপিএম এ ভোট করতো, তারপরে তারা তৃণমূল কংগ্রেসে ভোট করছে। কিছুজন মনে হচ্ছে এখন তৃণমূল কংগ্রেসকে ভালো নয়, তারা মনে করছে যে অন্য অল্টারনেটিভের বেচা উচিত। আবার অনেকে আবার বলছে না, সিপিএমই ভালো ছিল, বাম ফ্রন্টের সময় অনেক কিছু হয়েছে, আমরা বাম ফ্রন্টকেই অ্যাজ অ্যান চুজ করতে চাই অ্যাজ অ্যান অপশন। এবার এই পরিপ্রেক্ষিতে যে কথা আমরা বলতে চাই ইজ কি, মানুষ লেফট থেকে এই যে ভয়েড মানুষের 10টা-13টা বছরে কভার মানে হয়েছে, সেটা আমাদের কাজ কি এই ভয়েডটাতে আমরা কাজ করে গ্রাউন্ডে মানুষের সাথে কানেক্ট করে করি। দ্বিতীয়ত আমরা যে কথাটা বলতে চাইছি, যে রাজনৈতিক দল পাওয়ারে আছে, যে সরকারে আছে তৃণমূল, সে কিন্তু বারবার দেখানোর চেষ্টা করছে যে বামরা কোথাও নেই, সিপিএম কোথাও নেই, আমরা কন্টেস্ট করছি, আমরা এত ভোট আনছি, আমরা লড়াই করছি, প্রত্যেক দিনে মানুষের লড়াইও যদি থাকছি, বারবার একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে যে বামরা তো কোথাও নেই। এবং মানুষ যখন বিকেল থেকে, মানে আমি আমার বাড়িতে দেখি, মা বিকেলে যখন টিভিটা খোলে 5টার সময়, সে যখন টিভিটা দেখে, মিডিয়ার উপরে বিভৎসভাবে একটা প্রেসার, সেটা মিডিয়া মানুক না মানুক সেটা আলাদা ব্যাপার, তাদের একটা প্রফেশনাল জায়গা। কিন্তু আমরা জানি যে মিডিয়াটা খুললেই মেজরলি দেখা যায় যে বিজেপির ক্যান্ডিডেট, টিএমসির ক্যান্ডিডেট, যেন অন্য কোনো পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেট লড়ছেই না, বা তারা একটা ভালো সংখ্যক ভোট যেন পাচ্ছেই না। কিন্তু আমাদের যে লড়াই 10টা বছরে হয়েছে, সেটা আজকে বাধ্য হচ্ছে অনেক জায়গায় কি আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে গেছি। মানুষ ওই বাইনারিটাকে ভাঙার চেষ্টা করছে যে না, এটা শুধু ওয়ান ভার্সেস দি আদার নয়। একটু এই মাঝখানে একটু জাস্ট ইন্টারাপ্ট করছি। এইটা আপনি যেটা বললেন না বাইনারি, এটা হয়েছে, এর পেছনে আপনাদের অবদানও আছে। যখন আপনারা চলে গেলেন 2011-এর কথা বলছেন, তারও আগের কথা বলছি, যখন আমিও একটা টেলিভিশনে নিয়েছিলাম, তখন কমিউনিস্ট পার্টি মানে সিপিআইএম, তারা মিডিয়াতে আসতে চাইতেন না, কথা বলতে চাইতেন না, টেলিভিশনে আসতে চাইতেন না, বিতর্কে নিতে চাইতেন না। এখন আপনাদের চেঞ্জ হয়েছে, দের ইজ এ চেঞ্জ, ডেফিনেটলি দের ইজ এ পারসেপ্টিবল চেঞ্জ দেখতে পাচ্ছি। কিন্তু এটা ইনক্লুসিভ হচ্ছে কি, মানে ইনক্লুসিভ মানে কিরকম? একবারে সিপিআইএম মানে
ঠিক বিজেপির মধ্যে যেটা দেখি কাইন্ড অফ ব্রাহ্মণিজম কাজ করে, এলিটিজম কাজ করে, যে আমরা সিপিআইএম আমাদের ইয়েটা আলাদা, বিজেপি তাও তো আছেই, তাদের তো যেটা আছে সেইটা কি আপনারা ভাঙতে পারবেন? সাধারণ মানুষের মধ্যে যারা সরাসরি সিপিআইএম করে না কিন্তু সোশ্যালিজমে বিশ্বাস করে, there are so many atheist people বিশ্বাস করেন না কিন্তু কমিউনিস্ট সিপিএম এ বিশ্বাস করেন না, এমন প্রচুর লোক আছেন যাদের সঙ্গে হয়তো সহমত হতে পারে আপনাদের, তাদের কি ইনক্লুড করতে পাচ্ছেন সেই সমস্ত? অবশ্যই আমাদের কাজই সেটা, একটা রাজনৈতিক দল হয়ে আমাদের কাজ মানুষের যে রুজি রুটির প্রশ্ন, আমরা যে শিক্ষার প্রশ্ন বলছি, মানে সমাজে যে জিনিসটা দরকার একটা মানুষের বাঁচার জন্য, আমাদের মনে হয় শিক্ষা, রোজগার, মানুষের খাওয়া পড়া, মানুষের মাথায় ছাদ থাকুক, এগুলো তো বেসিক নেসেসিটি। এবং আমরা যখন রাজনীতি করছি, আমরা তো এই সমাজ বদলের রাজনীতি করছি, যাতে সমাজটা আমরা আরো একটা জায়গায় এগিয়ে নিয়ে যাই, যেখানে আমাদের সমাজটা উন্নয়ন হোক, আমাদের দেশটা একটু এগিয়ে 10 ধাপ এগিয়ে চলুক। আমাদের চেষ্টা এটাই। এবং আমরা দেখছি বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন সেক্টর থেকে মানুষ ওই কথাতে রেজোনেট করতে পারছে, যে ভিশন আমরা দিচ্ছি। শুধু নির্বাচনের সময় না, নির্বাচনের সময় ছেড়েও আমরা যখন শিক্ষার কথা বলছি, আমরা যে কথাটা অল্টারনেটিভ এডুকেশন পলিসি, বিজেপি একটা কেন্দ্র থেকে আমরা দেখলাম যে একটা নতুন শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি 2020-তে পাস করলো, কিন্তু তার জায়গায় আমরা কি করলাম, যারা ছাত্র ফেডারেশনে আছি, আমরা অল্টারনেটিভ এডুকেশন পলিসি নিয়ে এলাম। এবং সেখানে আমরা বললাম যে সরকার যদি চায় তাহলে অল্টারনেটিভ এডুকেশন পলিসির মাধ্যমে কিভাবে সবার কাছে শিক্ষা পৌঁছে দেবে, যেটা আমাদের আজকের সময় আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে না, সবার কাছে শিক্ষা পৌঁছাচ্ছে না। আমাদের কাজ এটাই, সাধারণ মানুষের কাছে ইরেসপেক্টিভ তারা কোন আইডিওলজিতে বিলিভ করে, তারা কোন শ্রেণী থেকে, তারা কোন ধর্মে বিশ্বাস করে, এগুলো আমাদের কনসার্ন নয়। আমাদের কনসার্ন মানুষ, আমাদের কনসার্ন মানুষের রুজি রুটির প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, স্বাস্থ্যর প্রশ্ন, তার মাথায় ছাদ থাকবে কিনা, এগুলো আমরা অ্যাড্রেস করতে পারছি কিনা, এবং এইগুলোকে নিয়ে যখন মানুষ এগুলো পাচ্ছে না, তার জন্য আমরা কতটা সংগ্রাম লড়াই তাদের জন্য করে তাদেরকে সেই অধিকারটা যাতে তারা নিতে পারে তার জন্য লড়তে পারছি। দুটো জিনিস এখানে আছে আপনাদের, প্রতিদ্বন্দ্বী দুটো, সবচেয়ে বড় একটা হচ্ছে তৃণমূল, যার পেছনে অজস্র দুর্নীতির অভিযোগ আছে, বিভিন্ন নেতা মন্ত্রী কেউ কেউ জেলে আছেন, বিচার হচ্ছে ঠিকই, কিন্তু পারসেপশনটা তৈরি হয়েছে এটা। কিন্তু তার চেয়ে অন্যদিকে যে ভারতীয় জনতা পার্টি, তাদের বিরুদ্ধে যে সারা ভারতবর্ষ জুড়ে যেটা চলছে সেটা আপনি খুব ভালো করে জানেন, কারণ আপনি তো যাকে বলা হয় ওদের একটা শিকার হয়েছিলেন একটা সময়। এই যে একটা বিভাজনের রাজনীতি, সেটা কি আপনাকে কোনটাকে বেশি মনে হয় ক্ষতিকারক? দুটোই ক্ষতিকারক। কারণ কি যে আমরা দেখেছি, যদি আমার দিল্লির এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলি, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যেভাবে একটা অ্যাটাক নামিয়ে এনেছে, শিক্ষা ব্যবস্থায় হোক, রোজগারে হোক, সব দিকে মানে গণতান্ত্রিক যে অধিকার আছে, হ্যাঁ, ধর্মনিরপেক্ষতাকে ধীরে ধীরে শেষ করা, সাংবিধানিক যে অধিকার আছে, মিডিয়ার যে অধিকার আছে, আজকে যদি আপনি দাঁড়িয়ে থাকেন বিজেপির বিরুদ্ধে কথা বলেন বা পলিসি, মানে বিজেপি আমার সরকারের নীতি আমার পছন্দ নাই হতে পারে, আমি সেটা নিয়ে ক্রিটিসিজম করতে পারি, সেটা নিয়ে কথা বলেন, তো মানুষ আজকাল ভয় পায়। অনেক পাবলিক প্লেসে আমরা দেখি যে মানুষ ওপিনিয়ন রাখতে ভয় পাচ্ছে, যে আমি ওপিনিয়ন দিলেই হয়তো জাজড হব, বা আমি সোশ্যাল মিডিয়াতে কিছু যদি পোস্ট করি বিশাল ট্রোলিং হবে, এবং মানুষ ওপিনিয়ন রাখতে ভয় পাচ্ছে। তো এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জিনিস আমরা ক্রিয়েট কেন করেছি, যাতে মানুষ তার যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, সে কন্টেন্ট ক্রিয়েট করবে, সে মানুষের কাছে আরো পৌঁছে যাবে। কিন্তু যেভাবে একটা এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে যেখানে আপনার বাক স্বাধীনতা নিয়ে নেওয়া হচ্ছে, সেটা বিজেপি ওই স্পেসটা ক্রিয়েট করেছে 2014 পর থেকে। এবং আমরা যখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি, এখানে তো মানুষ উন্নয়নের জন্য ভোট দিয়েছিল, মানুষ চেয়েছিল একটা অল্টারনেটিভ বিকল্প, মানে পলিসি এখানে আসবে। আমরা দেখলাম যে ঠিক সেইভাবে একটা মডেল তৈরি করা হলো যেখানে দুর্নীতি হচ্ছে, যে দুর্নীতি থেকে মুক্ত হওয়ার কথা বলা হয়েছিল, প্রমিস দেওয়া হয়েছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে চাকরি দুর্নীতি তো আছেই, কিন্তু এই যে শিক্ষার জায়গা পরিকাঠামোটাকে পুরো শেষ করে দেওয়া পশ্চিমবঙ্গের মধ্যে। আজকে তো এটা রিয়েলিটি যে আমরা দেশের মধ্যে পুরো, যখন আমরা কেন্দ্রের সরকারকে বলছি যে সরকারি স্কুল কলেজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রাইভেটাইজেশন করা হচ্ছে এনজিওদের হাতে, রিসেন্টলি সৈনিক স্কুলগুলোকে আরএসএস এর বিভিন্ন সংগঠনের হাতে তুলে দেওয়া হলো, 41টা সৈনিক স্কুলকে। আমরা যদি পশ্চিমবঙ্গতে দেখি ঠিক একভাবেই 8000-এরও বেশি স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং কালকে বলছে এগুলোকে চালানোর জন্য কোনো এনজিও যদি তার ব্যবস্থা করতে চায় করতে পারে, কিন্তু এইভাবে তো চলতে পারে না। তাই জন্য আমাদের জন্য সমাজে শিক্ষা
চাকরি রোজগার রুটি রুজি এইসবের প্রশ্ন নিয়ে যারা কথা বলছে না, যারা ধর্মের নামে ভোট চাইছে বা সাম্প্রদায়িকতাকে সামনে রেখে জাতের নামে ভোট চাইছে, বাট স্টিল দুটোর মধ্যে কোনটা বেশি খারাপ? অবশ্যই বিজেপি। কিন্তু তার মানে এটা নয় পশ্চিমবঙ্গের মাটিতে মানুষের লিভড এক্সপিরিয়েন্স দিয়ে তৃণমূল যে জায়গাটা আজকে করে দিচ্ছে, মানে পশ্চিমবঙ্গের মানুষ তো দেখবে যে বিজেপি কারা। তারা তো একটা সময় তৃণমূলে থেকে টাকা নিয়েছে, তারা একটা সময় দুর্নীতি করেছে। আজকে তারা বিজেপি চলে গেলে তো বিজেপিটা ওয়াশিং মেশিন হয়ে যায় না, যে তারা সব তাদের যে দুর্নীতি 2016 সালে এই শুভেন্দু অধিকারী যিনি আজকে বিজেপির বড় নেতা, তিনি ওই গেঞ্জি পরে আমরা দেখেছি ভিডিও, টাকা মুড়ি দিয়ে পেপারে টাকা মুড়ি দিয়ে টাকা নিচ্ছেন। তো অভিজিৎ গাঙ্গুলি বলেছেন ওটা প্রমাণ নেই যে টাকা। এবার বিচারপতি এবার আপনাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রচন্ড তাকে গুরু বলে মানেন এবং বিকাশ ভট্টাচার্য তার প্রচন্ড প্রশংসা করতেন। প্রশ্ন হচ্ছে তিনি একটা রাজনৈতিক দল নে জয়েন করেছেন, তিনি যদি তার ফেভারে কথা বলতেন। শঙ্কর ঘোষ আপনার শিলিগুড়ির হাতে চেগেভেরা ট্যাটু করা আছে, তিনি চলে গেলেন বিজেপিতে। কাজে এই আদর্শের প্রশ্নগুলো খুব মানে মাঝে মাঝে খুব ফিল্মজি হয়ে যায়, বুঝতে পারে। হ্যাঁ, মানে এটা তো আমরা বলছি না যে এরকম মানুষ নেই যে এই দল থেকে ওই দল যায়নি, কিন্তু আমরা বলছি কি যে তার যে প্রেক্ষাপটটা আমাদের যেদিকে এরকম গেছে আমরা অনেক কম তাকে এসে আমরা আবার আমাদের দলের মধ্যে ওইখানে বসাইনি। আমরা যদি দেখেছি যে আমাদের তার মধ্যে এরকম ত্রুটি আছে কিছু মানুষের, তারা চলে যেতে চেয়েছে, তারা চলে গেছে, তাদের অধিকার আছে, তারা মেনেছে যে তারা এই রাজনৈতিক দলে থাকতে চান না। কিন্তু এটা কখনোই হয়নি, কেউ আজকের দিকে আমাদের দিকে আঙ্গুল তুলে দেখাতে পারবে না যে তাদেরকে ফিরিয়ে এনে আমরা মালা পরিয়ে, বিকজ সে দুর্নীতি করেছে, একটা দুর্নীতির সাথে থেকেছে, তাদেরকে আমরা মালা পরিয়ে আমাদের রাজনৈতিক দলে ওয়েলকাম করি। আমি একবার শিক্ষা নিয়ে বলি আমি একটা রিপোর্ট আছে, দেখুন 2011-তে কিন্তু যখন অ্যানুয়াল সার্ভে অফ এডুকেশন রিপোর্ট ছিল, তাতে কিন্তু পশ্চিমবঙ্গের কোয়ালিটি হিসেবে খুব খারাপ ছিল এডুকেশন অবস্থা। এমনকি আমরা বিহার উত্তরপ্রদেশের চেয়েও পিছিয়ে ছিলাম সেই সময়। তার কারণ ছিল, অনেক কারণ ছিল, তার মধ্যে একটা বিরাট কারণ কম্পিউটার হয়নি, ইংরেজি বন্ধ হয়ে গিয়েছিল, এই ধরনের কিছু কিছু ঘটনা ছিল। এখন যেটা বলছি আমরা, যেটা হচ্ছে এখন কিন্তু পিছিয়ে যাওয়া শুধু না, এর সঙ্গে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এডুকেশন পলিসি করবে বা করছে এবং যেভাবে সমস্ত সিলেবাস পাল্টে দিচ্ছে, আগামী দিনে আপনারা সেটা কি করে আটকাবেন? মানে আপনি যেহেতু জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আছেন, আপনারা যেহেতু জিতেছেন, সবকটা ভোটে জিতেছেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সেখানে হেরেছে, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু শুধু তো জেএনইউ দিয়ে হবে না, এটা সারা ভারতবর্ষের ব্যাপার। সেখানে আপনারা কিভাবে এই ছাত্র সংগঠন থেকে কিভাবে এই জিনিসটা ছাত্রদের মধ্যে পৌঁছবেন বলে ভাবছেন? না, অবশ্যই আমাদের এটা কর্তব্য। যখন আমরা নতুন যে জাতীয় শিক্ষানীতি নিয়ে আসা হয়েছে, সেই শিক্ষানীতি যখন ড্রাফট 2019-এ এসেছিল, তখনই ভারতের ছাত্র ফেডারেশনের থেকে আমাদের যে জাতীয় স্তরে আমাদের লিডারশিপ আছে, তারা সেই সময় এডুকেশন মিনিস্টারের সাথে দেখা করেছিলেন এবং এই ড্রাফটে কি অসুবিধা আমরা একদম পয়েন্টেড ভাবে দিয়েছিলাম যে স্টেটের যে ফান্ডিং সেটা বাড়াতে হবে। যে ম্যানিফেস্টোতে আগেও বিজেপি সরকার বলেছিলেন যে তারা যদি কেন্দ্রতে আসেন, তারা 6% মতো জিডিপি ইনভেস্ট করবেন পাবলিক এডুকেশনে, এবং এগুলো এনইপিতে দেখা গেলো এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই। তারপরে আমরা দেখলাম যে ড্রপ আউট যেভাবে হচ্ছে, এনরোলমেন্ট হয়তো হচ্ছে, কিন্তু এনরোলমেন্ট কেউ হওয়ার পরে স্কুলে সে হয়তো 10টা বছর ওই স্কুলটাতে আর পড়ছে না। যখন পাস আমরা দেখছি যে ক্লাস 10-এ কেউ পাস হয়ে আসছে, তখন দেখছি পার্সেন্টেজ অফ স্টুডেন্টস কিন্তু কমে যাচ্ছে। এর দিকে আমরা দেখছি সরকার যদি শুধু কিছু রিপোর্টিং দিচ্ছে, সেটা হচ্ছে হ্যাঁ স্কুলে ভর্তি এত বেড়েছে, ভর্তি তো হচ্ছে, কিন্তু তারপরে কতজন কন্টিনিউ করতে পারছে, বা সোশ্যাল ইস্যু কি আমরা কি আইডেন্টিফাই করছি যে একটা মেয়ে যদি স্কুল যাচ্ছে না, তার কি পরিপ্রেক্ষিতে যাচ্ছে না, তার বাবা মার কাছে টাকা নেই সেই জন্য যাচ্ছে না, বা সোশ্যাল ইস্যু আছে কিন্তু না, অনেকের বাড়িতে হয় যে না মেয়েকে পড়িয়ে হবে কি, এখনো তো আছে, তাহলে সেই পরিপ্রেক্ষিতে যাচ্ছে না। এবং বিভিন্ন যে বাড়িতে হয়তো 5টা ছেলে মেয়ে, তার 3টে ছেলে মেয়ে, তার সে সবাইকে পড়াতে পারবে না, সে দুজনকে প্রায়োরিটাইজ করছে, একজনকে প্রায়োরিটাইজ করছে না। সরকারের যখন 34 বছর পর, মানে আমি 34 বছর বলছি যে আগে আমাদের এডুকেশন পলিসি ছিল, তারপরে যখন 34 বছর পর 2019-এ ড্রাফট এলো, আমরা এক্সপেক্ট করেছিলাম অ্যাজ এ স্টুডেন্ট অর্গানাইজেশন যে সরকার যখন একটা ড্রাফট পলিসি আনছেন, তিনি এই পরীক্ষাগুলো করে, এই সার্ভেগুলো করে আনবেন। কিন্তু আমরা উল্টে দেখলাম কি বলা হলো যে না, শিক্ষাকে একভাবে এনজিও দিয়ে এবার চালানো হবে, কোনো প্রাইভেট ওনার্স সেটাকে নিতে পারে, স্টেটের ওইভাবে ফান্ডিং নেই। আমাদের কাজ ন্যাশনাল লেভেলে যত ছাত্র সংগঠন তাদেরকে ইউনাইট করে
এই পলিসির শুধু বিরোধিতা করা না, একটা অল্টারনেটিভ স্টুডেন্টদের সামনে রাখা, যেটা আমরা করেছি। কারণ অ্যাজ আ স্টুডেন্ট অর্গানাইজেশন আমরা মানি যে শুধু আমরা যখন কাউন্টার করছি বা একটা পলিসির ক্রিটিসিজম করছি, শুধু আমরা ক্রিটিসিজম অবধি থামবো না, আমরা স্টুডেন্টদেরকে তার অল্টারনেটিভও দেবো যে কি করে আমরা এটাকে বেটার করতে পারি। এবং তাই জন্য 12ই জানুয়ারি, এই বছরের 12ই জানুয়ারিতে একটা পার্লামেন্টে আমরা বিশাল বড় মার্চ করেছিলাম, বিভিন্ন ছাত্র সংগঠন, 30-এরও বেশি ছাত্র সংগঠন মিলে, স্টুডেন্ট ইউনিয়নরা মিলে একসাথে সরকারের সামনে, যে আগামী দিনে যখন 24-এর নির্বাচন হতে যাচ্ছে, আমরা বারবার দেখি 2019-এর নির্বাচনে দেখেছি, 14-এর নির্বাচনে দেখেছি, 24-এও দেখছি, যে বিজেপি হোক কি রাজনৈতিক দলরা কিছুতেই এডুকেশনকে একটা বড় স্পেস ইলেকশন ম্যানিফেস্টোতে দেয় না। আমরা যদি আমাদের প্রধানমন্ত্রীর ভাষণ শুনি, প্রত্যেকটা জায়গায় একটা ভাষণেও আমরা শুনবো না যে কটা ইউনিভার্সিটি তৈরি হবে। মূল জিনিস কিন্তু প্রাইমারি এডুকেশন। প্রাইমারি এডুকেশন মানে আমি কিন্তু ক্লাস 4 বলছি না, ক্লাস 8ও বলছি না, আমি ক্লাস 10 অবধি বলছি। এই যে প্রাইমারি এডুকেশন, প্রথমত এখন তো টিচার নিয়ে যায় রিক্রুটমেন্ট সব জায়গায় হচ্ছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ হচ্ছে, উত্তরপ্রদেশও দেখেছি, হরিয়ানা দেখেছি, অনেক জায়গায় দেখছি। আমি ওটাও বলছি না, আমি বলতে চাইছি এই যে তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, নাম্বার 1। দ্বিতীয়ত, প্রত্যেকের বাড়িতে প্রাইভেট টিউটর না রাখলে সরকারি গভর্নমেন্ট স্পন্সর্ড বা গভর্নমেন্ট এইডেড স্কুলে ছেলেপুলেরা ভালো রেজাল্ট করতে পারে না, তাই তো? এইটাই বলছি। অথচ মানে কথার কথা, তাহলে কি হচ্ছে, তারা কোথায় চলে যাচ্ছে? ন্যাচারালি যে স্কুলগুলো বেসরকারি স্কুল, বেশি পয়সা দিয়েও, টাকা কিন্তু বেশি লাগছে তাদের, কিন্তু ওরা দিচ্ছে। এর মাঝে তো ওটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কিছু করে করতে হবে আলটিমেটলি, যদি না পারে সরকার, যদি সরকারের টাকা না থাকে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে যখন আমাদের সরকার ছিল, বাংলা মিডিয়ামে পড়াশোনা হয়েছে, এবং আমি এটা বলবো আমার এক্সাম্পল থেকে, মানে একদম উদাহরণ থেকে, জেএনইউতে যখন আমরা পড়ছি সেন্ট্রাল ইউনিভার্সিটি, এরকম বহু ছাত্রছাত্রী, কেউ মালদা থেকে, কেউ রায়গঞ্জ থেকে, কেউ দার্জিলিং থেকে, জলপাইগুড়ি থেকে, তারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, এবং বাংলা মিডিয়ামে পড়াশোনা করে তাদের মাস্টার্সের যে এন্ট্রান্সটা, সেটাও জেএনইউতে তারা বাংলাতে লিখতে পেরেছিল, এবং গিয়ে তারা পিএইচডি করতে, ধরো জেএনইউর মতো একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সময় পড়তে যেতে পেরেছে। তারা মাতৃভাষায় পড়াশোনা করেছে, কিন্তু মাতৃভাষাতে এমন দক্ষতা ভাবে পড়াশোনা করেছে যে সে তার সাবজেক্টে বেস্ট, সে তার সাবজেক্টে যতটা জ্ঞান দরকার, অর্জন করার দরকার, বা তার যতটা পারদর্শিতা দরকার, তার কাছে কিন্তু আছে, এবং সে সেই স্কিল নিয়ে তাকে তৈরি করা হয়েছে যাতে সে একটা ন্যাশনাল লেভেলে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে কম্পিট করতে পারে। এবং আমরা এটাই বলছি যে একটা সময় এটা ছিল। দেখুন 34 বছর বামেরা এখানে ছিল, কেন আমাদের ছেলেমেয়েদের জেএনইউতে যেতে হলো? আপনাদের কেন যেতে হলো? আপনারা, আমি কথার কথা বলছি যে কেন এই পশ্চিমবঙ্গে সেই ইউনিভার্সিটিগুলো এমন হয়েছিল, কলকাতা ইউনিভার্সিটিতে এই বামেদের সময়ে রুদ্রাংশু মুখোপাধ্যায়ের মতো, গৌতম ভদ্রের মতো মানুষকে ছেড়ে চলে যেতে হয়েছিল এই পলিটিক্যাল প্রেসারের জন্য। কিন্তু সেটা তো একটা ব্যাপার, কিন্তু এমন বিশ্ববিদ্যালয় কেন হলো না? আর এই যে দুর্গাপুরকে একটা এডুকেশন হাব বলে করার প্ল্যান ছিল, সেটাও ফেল করলো, এর পেছনে কি কারণ? না, দুর্গাপুরে আমরা যদি দেখি, একটা সময় গভর্নমেন্ট কলেজগুলো যদি দেখি, সেগুলো এরকম অবস্থা ছিল না। আজকের সময় যখন আমি কালকেই দুর্গাপুরে কথা বলছিলাম কিছু ছাত্রছাত্রীদের সাথে, গভর্নমেন্ট কলেজে পড়ে, এবং বলছে আজকের সময় দাঁড়িয়ে থেকে ওখানে কোনো অনার্স কোর্স পড়তে গেলে, কোনো পাস কোর্স পড়তে গেলে, বলছে কি যে বিনা টাকায় কোনো কথা হচ্ছে না, একটা পার্টিকুলার টাকার চালন চলছে। কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেলাম, কোথায় ছিল, সেটা ইমপ্রুভ হওয়ার দরকার ছিল, সেটা ইমপ্রুভ হতো, সেটার জন্য একটা ভিশন ছিল। এনআইটি দুর্গাপুরের পর এই জেলায় আমরা যদি দেখি, পশ্চিম বর্ধমানে, এর আগে তৃণমূলের এমপি ছিলেন দুর্গাপুর বর্ধমান লোকসভাতে, এরপরে আমাদের বিজেপির এমপি ছিলেন, কিছুই হয়নি। আমরা বলছি একটা ইউনিভার্সিটি এই পশ্চিম বর্ধমানের জন্য, একটা কলেজ নতুন করে না, যা গার্লস কলেজ, যে উইমেন্স কলেজ দুর্গাপুরে ছিল, যে গভর্নমেন্ট কলেজ ছিল, যে আগে সমস্ত কলেজ ছিল, এই কেএনইউ, কাজী নজরুল ইউনিভার্সিটি হয়েছে, হ্যাঁ ইউনিভার্সিটি হয়েছে, এগুলো সব আগের একটা ভিশন দিয়ে তৈরি করা। কিছুগুলোকে 2011-এর পরে ইনগ্রেট করার পরে সিস্টেমটা সেভাবেই চলে, কারণ এটা নতুন কোন প্রজেক্ট, নতুন যেভাবে এনরোলমেন্ট বাড়ছে, স্টুডেন্ট যারা স্কুলে যাচ্ছে, স্কুল থেকে 10 হচ্ছে, 12 হচ্ছে, এই স্টুডেন্টের সংখ্যা তো বাড়ছে আজকের দিনে দাঁড়িয়ে থেকে, প্রচুর ছেলে মেয়ে পড়ছে। এবার তারা পড়ে যাবে কোথায়? তাদের কাছে কলেজ ইউনিভার্সিটি না থাকলে ম্যাক্সিমাম ছেলে মেয়ে যাচ্ছে কলকাতা,
কলকাতা অবধি পড়তে যাচ্ছে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, এবং সেই জায়গায় তাদের যদি অপরচুনিটি না থাকছে, যার কাছে একটু নলেজ আছে সে দিল্লি ইউনিভার্সিটি অবধি বা দিল্লির জায়গায়, বা ইঞ্জিনিয়ারিং হলে হায়দ্রাবাদ, কেউ চেন্নাই, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে। না হলে একটা বড় স্তরের স্টুডেন্টরা কিন্তু আজকের সময় দাঁড়িয়ে আছে ডিপেন্ডেন্ট হয়ে কি তারা কিন্তু বেসরকারি ইনস্টিটিউশনগুলোতে পড়বে। আচ্ছা, এবারে বলি আপনাকে যে এই যে মেয়েদের কথা বললেন, আপনি যেটা বলছেন বুঝতে পেরেছি, বুঝতে পারলাম খানিকটা। মেয়েদের কথা বললেন, মেয়েদের কথা এখনো আমরা জানি পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে যা চলছে। আপনাদের পার্টির তো একটা ভিশন থাকা উচিত ছিল। আপনার পার্টিতে পর্যন্ত এখনো কোনো নেত্রী নেই পশ্চিমবঙ্গের যিনি সবার মতো, মোহাম্মদ সেলিম আছেন, বিমান বসু ছিলেন, সব ছিলেন, সূর্যকান্ত আছেন, মহিলা নেত্রী নেই, এখনো নেই। এটা প্রকাশ কারাত বহুদিন আগে স্বীকার করেছিলেন যে আমাদের কম আছে। আপনারা যারা উঠেছেন, আপনাদের দেখতে পাচ্ছি এক ঝাঁক আপনারা কম বয়সী তরুণী, বিশেষ করে 3 কন্যা তো আমি দেখেছি আপনাদের, বিশেষ করে আপনাদের মীনাক্ষী, আপনি, দীপশিতা, খুব যেভাবে এগোচ্ছেন সব ঠিক আছে, কিন্তু আপনারা কি এখানে থাকবেন না আপনারা বৃন্দাকারাত হয়ে চলে যাবেন দিল্লিতে ফের? না, প্রশ্ন হচ্ছে কি যে আমাদের তো মহিলা লিডার এরকম নয় যে লিডারশিপ থাকে, কোনো কারোর ছবি নেই আপনাদের। 4 জনের ছবি আছে, 4 জনের ছবি আলাদা থাকে, তারা সবাই বিদেশি, কেউ 2 জন জার্মানির আর 2 জন তো যাই হোক রাশিয়ান হলো। কোনো দেশ, প্রথমত দেশি আমাদের লিডারশিপের ছবি নেই, কোনো মহিলার ছবি থাকে না আপনাদের, কোনো নেত্রী নেই, আপনি জানেন সেটা, আপনি কি করবেন স্বীকার করতে? না, আমার প্রশ্ন এটাই যে আমার মনে হয় কি যে এই যে বাইনারিটা বানিয়ে দেওয়া হয় এখনো, যে 3 কন্যা শুধু, আসানসোল লোকসভাতে আমাদের যে প্রার্থী সে কথা বলেছিলাম, আমি কম বয়সীদের বললাম না, আমি কম বয়সী এক ঝাঁক, আমি বলবো না, প্রচুর ছাত্রছাত্রীরা আছে, ছাত্রীরা আছে স্পেশালি, এই যে আমাদের এসএফআই যারা করে উঠছে প্রচুর ছাত্রীরা আছে, সবাই টিভিতে আসে না বা টিভির পর্দায় আসে না, মানে এটা নয় যে তারা সংগঠন করছে না বা তারা সংগঠন থেকে পিছনে আছে বা কেউ এগিয়ে আছে, আমরা সবাই একসাথে মিলে সংগঠন করছি। হয়তো কেউ আমরা লড়াই মানে ইলেকশনের জায়গায় এসছি বলে আমরা একটা মিডিয়া অ্যাটেনশন পেয়েছি, সেটা অবশ্যই, কিন্তু তার মানে এটা নয় যে বর্ধমান, আসানসোল এই এলাকায়, পশ্চিম বর্ধমান এলাকায় মহিলা নেত্রী নেই বা মহিলারা, আমি তা বলিনি, কিন্তু আপনি কথাটাকে ইভেন্ট করে যাচ্ছেন, আর ইভেন্ট করার দরকার নেই। আমি সরাসরি বলছি আপনাদের এটা নেই আপনাদের, আপনি জানেন খুব ভালো করে। আমরা বলছি যে হয়তো একটা সময় সেটার একটা ঘাটতি ছিল, কিন্তু আমরা বলছি সেটাতে আমরা কাজ করি। যেমন আরেকটা জিনিস আপনাদের, ঠিক আছে আমি মেনে নিলাম আপনাদের ইয়াং যুব নেত্রীরা আসছেন এবং দেখতেও পাচ্ছি আমরা, সেটা তা নিয়ে কোনো ভুল নেই, এটা একটা চেঞ্জ বলতে চাইছি। আরেকটা চেঞ্জ হলো মার্কস আর গান্ধীকে মেলালেন, কে মেলালেন তিনি মেলালেন কি মোহাম্মদ সেলিম নাকি পার্টি নাকি সকলে মিলে? পার্টির ডিসিশন, এবং এই সময় দাঁড়িয়ে থেকে যেভাবে একটা অ্যাটাক, আমরা তো দেখেছি স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন বিচারধারার মানুষ একসাথে এসেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে, সেই সময় দার্শনিক ভাবে, আইডিওলজি ভাবে মানুষ আলাদা আলাদা জায়গায় ছিল, তখনও কমিউনিস্টরা, তখন তো আজকের দিনে আমাদের দাঁড়িয়ে থেকে মনে হয় ওই অ্যাটাকটাই আমার দেশের উপরে আছে। স্বাধীনতা পত্রিকাতেও গান্ধীজির মৃত্যু নিয়ে গোডসের বিরুদ্ধে লেখা হয়েছিল। আমাদের এখন দেশের মধ্যে সেরকমই অ্যাটাক আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছি যে গণতান্ত্রিক অধিকারের অ্যাটাক, আমাদের প্রত্যেক দিনের যে অধিকার সেই অধিকারের উপরে একটা বিশাল বড়ভাবে অ্যাটাক, এবং তাই জন্য বিভিন্ন যেভাবে বিচারধারার মানুষ যারা এই বিজেপির মতো ফ্যাসিবাদী একটা দলের বিরুদ্ধে, আর বিজেপি শুধু নয়, যার পিছনে আরএসএস আছে, আরএসএস এর মতো একটা দল, তার বিরুদ্ধে লড়াই করতে চাইছে, আমরা ইলেকশনের প্রেক্ষাপটে একসাথে এসেছি, কিন্তু আইডিওলজিক্যালি আমরা যেখানে দাঁড়াই সেখানেই দাঁড়িয়ে থাকবো। দেখুন এই যে সায়েন্টিফিক টেম্পারের কথা বলছেন, আরএসএস এর বিপরীতে হচ্ছে একটাই, সেটা সায়েন্টিফিক টেম্পার। সেই সায়েন্টিফিক টেম্পারটা যাকে বলা হয় একেবারে শেষ হয়ে গেছে, পশ্চিমবঙ্গও শেষ হয়ে গেছে। আপনারাও সেটা করতে কিচ্ছু চেষ্টা করেননি, যে মানুষকে বোঝানো, উল্টোটা বোঝানো যে আরএসএস কেন করতে পেরেছে। আরএসএস ওয়াজ নট এ পলিটিক্যাল আউটফিট, একেবারেই ছিল না, ওরা কিন্তু আদর্শের জন্য করেছে, বিভিন্ন স্কুল হ্যানা তারা বিভিন্ন রকমের সংগঠনের মাধ্যমে ওরা করে গিয়েছে, দিবারাত্র করে গিয়েছে। আপনারা 34 বছর ছিলেন পশ্চিমবঙ্গে, কেরালা আমি ধরছি না, ত্রিপুরা আমি ধরছি না, ওগুলো তো ছিল যেমন, কিন্তু কেরালা ফিরে এসেছে, পশ্চিমবঙ্গ ফিরে আসলো না, এখনো এলো না, আসতে পারেনি, এবং কবে আসবে তাও উই ডু নট নো, ইউ অলসো ডু নট নো, কেউ বলতে পারে না। এই যে জিনিসটা তৈরি করতে পারেনি, ওখানে কি হলো, এই যে আপনি যেটা বলছেন ধর্মের কথাই বলি, ওখানে যেহেতু একই সঙ্গে খ্রিস্টানরা আছে, মুসলিমরাও আছেন, হিন্দুরাও আছে, সব আছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গে কেন হলো না?
না 34 বছর যখন বামফ্রন্ট সরকার ছিল আরএসএস সেখানে দাঁত ফোটাতে পারেনি একবারের জন্য, কিন্তু কাজ তো করে গেছে নিশ্চয়ই। না, সেখানে যেখানে কাজ করেছে সেগুলোকে আটকানোর চেষ্টা করা হয়েছে এবং সাংগঠনিকভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে যে আরএসএস এর যাতে গ্রোথটাকে এই রাজ্যের মধ্যে আটকানো যায়। আমরা দেখেছি যখন দেশের মধ্যে দাঙ্গা হচ্ছিল, সেটা 1992 হোক 2002 এর সময় হোক, আমাদের রাজ্যে সেইভাবে হয়নি, ধর্মের ভেদাভেদ করার চেষ্টা করা হয়নি। এটা হয়নি, এটা একমাত্র নিশ্চয় একদম। আর আমরা এই কথাটা বলছি যে 34 বছরে অনেক চেষ্টাই করা হয়েছিল, বিজেপি সরকারও ছিল একবার কেন্দ্রে, সে সময় চেষ্টা হয়েছিল বিজেপি কি এখানে একটা গ্রোথ করার চেষ্টা করবে, কিন্তু সেটা বাড়তে দেওয়া হয়নি। আমরা বলছি 2011-র পরে যেই একদম ওপেন একটা লাইসেন্স দেওয়া হলো আরএসএস কে কাজ করার জন্য, যে আপনি ওপেনলি আরএসএস কে কাজ করতে দিচ্ছেন, এটা কে করতে দিল লাইসেন্স? অবশ্যই তৃণমূল, অবশ্যই মমতা ব্যানার্জি। কি লাভ হবে তাতে? তৃণমূলের লাভ হচ্ছে এই যে তারা যে একটা প্রেক্ষাপট বানিয়ে দিতে চাইছে, একটা জিনিস মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলেছিল যে তার আরএসএস কে নিয়ে কোনো প্রবলেম নেই, তার আরএসএস কে তিনি এজ আ পলিটিক্যাল অপোনেন্ট দেখেন না। এটা তো মমতা ব্যানার্জি আমার মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে বিজেপির সাথে তার লড়াই, কারণ বিজেপি রাজনৈতিকভাবে তার সাথে ইলেকশন লড়ছে, তার বিরোধিতা করছে, কিন্তু তিনি আরএসএস কে এজ আ প্রবলেম দেখেন না। শত্রুঘ্ন সিনহা আসানসোল লোকসভার প্রার্থী তৃণমূলের, বিজেপিতে ছিলেন এবং তিনিও এই কথা নিজে টুইট করেছেন, সেটা নিয়ে আমি লিখেও ছিলাম আমার সোশ্যাল মিডিয়াতে। কি তিনি বলেছেন যে আরএসএস সবথেকে বড় প্যাট্রিয়টিক একটা আউটফিট, পলিটিক্যাল আউটফিট, এবং তিনি তার লিডারদের শ্রদ্ধা করেন। তো আমি বলছি যাদের আন্ডারস্ট্যান্ডিং এটা যে আরএসএস কোনো ক্ষতি দেশের করেনি, যারা ইতিহাস পড়তে চাইছে না, যে আরএসএস এর যারা লিডার্স ছিলেন, সে গোডসে হোক বা সাভারকর হোক, তারা দেশে বা দেশের মধ্যে রাজনৈতিকভাবে হিন্দুত্বকে ইউজ কি করে করবে এটাকে বলে গেছে, তারা যদি কোন রাজনৈতিক একটা জ্ঞান রাখেন না, তখন তো তারা এই খোলা ছুট দিয়ে আজকের দিনে পশ্চিমবঙ্গের এই অবস্থা করেছে, যেখানে মানুষ সেটাকে বিজেপি হয়ে দেখছে, কিন্তু পিছনে তো আরএসএস কে বিভৎসভাবে লাইসেন্স দেওয়া হয়েছে, তারা যাতে জেলায় জেলায় রাজ্যটাতে পুরো একটা নিজেদের একটা পলিটিক্যাল অর্গানাইজেশন তৈরি করতে পারে, কাজ করতে পারে। এখন যদি আমরা দুর্গাপুর এলাকায় দেখি কিভাবে বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু সেনার নামে কাজ করছে, এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের যেগুলো স্কুলগুলো চালাচ্ছে, শিশু মন্দিরগুলো চালাচ্ছে, সেই স্টুডেন্টদের মধ্যে ধর্মীয় একটা টিচিং, একটা এডুকেশন ছড়ানোর চেষ্টা করছে, এবং এগুলো সবকিছু কিন্তু চলছে। এটা তো হতে পারে না যে সরকার জানে না। তো এইটাই সাংগঠনিকভাবে আপনারা তলায় কোনো আটকাবার চেষ্টা করেন? যখন আমাদের সরকার ছিল এটা তো মানুষ বলতে পারত, এখন সরকার তো নেই আপনাদের, এখন আমাদের কাছে সরকার নেই, কিন্তু আমাদেরকে রেজিস্ট করতে হবে, মানুষকে বোঝাতে হবে। একটা রেজিস্টের উপায়, প্রথম উপায় হচ্ছে মানুষকে সেই ভুল বোঝাবুঝি। আমি বলতে চাইছি নট থিওরি, প্র্যাকটিস কি করে করবে? প্র্যাকটিস এটাই যে সায়েন্টিফিক ভাবে আমাদের যে ধরো প্রোগ্রামস হয়, যে ইভেন্টস হয়, যে পাবলিক মিটিং হয়, সেটা থেকে মানুষকে বারবার বোঝানো যে ধর্মকেও রাজনৈতিক ভাবে কিভাবে ইউজ করা হচ্ছে। ধর্ম মানুষের নিজের জায়গায়, আস্থা নিজের মানুষের জায়গায়, কিন্তু সেটাকে রাজনীতির জন্য যদি অ্যাজ এ টুল ইউজ করা হয়, যে কথা আরএসএস অনেক আগে থেকে বলে গেছে, হেগড়েবার, সাভারকর তারা বলেছে, সেটাকে মানুষের সাথে রিলেট করানো আজকের সময় দাঁড়িয়ে থেকে, যে তার জন্য যখন বিভিন্ন রিলিজিয়াস জিনিস করানো হচ্ছে, এর আগে তো কখনো কোনো রাজনৈতিক দলের দরকার হয়, তো এখন কেন হঠাৎ করে দরকার হচ্ছে? কিন্তু মানুষের রুটি রুটির যখন প্রশ্ন আসছে, তখন সরকারের কি কাজ? একটা কথা যেটা আমি একদম এগ্রি করব, যে গত 10 বছরে যেটা হয়েছে আমার রাজ্যে বা পুরো দেশের মধ্যে, বিবেক বা চেতনার জায়গা যেটা বামপন্থী দল তৈরি করেছিল, আমার মনে হয় পশ্চিমবঙ্গে, সেটা একবারে কিন্তু তার জায়গা নষ্ট করে দেওয়া হয়েছে। কেন, কি করে হলো? মানুষের মধ্যে এত তাড়াতাড়ি কি করে হলো? এত তাড়াতাড়ি নয়, সেটা একটা প্র্যাকটিসের ব্যাপার, প্রত্যেক দিনের একটা চর্চার ব্যাপারও। বিবেক বা চেতনা বা পাবলিক ডিসকাশন একটা চর্চার স্পেস। 2011-এর পর তো আমরা দেখেছি যেভাবে সন্ত্রাস হয়েছে, সেটা তো ট্যাকেল করতে টাইম লেগেছে। আমাদের প্রচুর কর্মীরা সেইভাবে বেরিয়ে এসে ওই সময় সংগঠন ফিরে করতে পারেনি, ঘর ছাড়া হয়েছে। এখনো বর্ধমানে কিছুদিন আগে গেছিলাম, সেখানে এখনো প্রচুর কর্মী আছে আমাদের পার্টির, যারা এখনো ঘর থেকে ঘর ছাড়া, বেরোতে পারছে না, অন্য জায়গায় থাকছেন জাস্ট নিজেদের সেফটির জন্য। তো এটা তো এখনো বহু জেলায়, বহু গ্রামে গঞ্জে হচ্ছে। তা আমরা বলছি যেখানে আমরা বেরোতে পারি না, একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে। তো এইটার পুরো একটা অ্যাডভান্টেজ নিয়ে আমরা দেখেছি যে এই যে বিবেক, এই চেতনা,
কারণ এটা কি করে হতে পারে যে আমাদের রাজ্যে একটা শিক্ষামন্ত্রী জেলে, এটা তো মানে লজ্জার ব্যাপার একটা রাজ্যের জন্য, যাকে নিয়ে আমরা গর্ব করি। পশ্চিমবঙ্গকে নিয়ে আমরা আমি আপনি সবাই গর্ব করি। শুধু শিক্ষামন্ত্রী গেলে, শুধু শিক্ষামন্ত্রী নয়, বাট আমি বলছি যে একটা শিক্ষামন্ত্রী তার শিক্ষা পর্ষদের 25,000 ছাত্রছাত্রীর আমার প্রজন্মের চাকরি চলে গেল দুর্নীতির জন্য, এবং আমরা দেখছি যে প্রতিনিয়ত দুর্নীতি হচ্ছে। কিন্তু আপনাদের লয়ার তো সেটা হয়ে বারে সলভ করেছেন না, যে চাকরি যেতে হবে, এটা এই নারেশনটাও তো বাইরে আসছে। আমরা যে কথা বলেছি ভীষণ স্পষ্ট, যে 25-26 হাজার জন যারা চাকরি পেয়েছিল তার মধ্যে এরকম ছিল যারা অযোগ্য ছিল, যারা ওএমআর শিট খালি দিয়েছিল বা কারোকে টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেছে। সেটা তো কমিশনের কাছে খাতা থাকবে, কমিশন সেটা কোর্টকে জমা দিক যে এরা যোগ্য ছিল, এরা পরীক্ষা দিয়ে পাস হয়েছে, এদের মেরিট ছিল, এবং তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হোক, ফেরত দেওয়া হোক। এবং যারা ওএমআর শিট খালি দিয়ে চাকরি নিয়েছেন তাদের জন্য চাকরি যাওয়া উচিত, এটা আমরা বারবার বলছি। কারণ দুর্নীতি করে এইভাবে চাকরি পাওয়াটা ঠিক নয়। মানে কাল ফর এক্সাম্পল, উদাহরণের সমেত, যদি এইভাবেই মেডিকেলে এন্ট্রি হয়, ফর এক্সাম্পল আমার কালকে এমন একটা অপারেশন অস্ত্রোপচার হওয়ার কথা যেটাতে আমার প্রাণ যেতে পারে, আমি তো সেই ডাক্তারের কাছে, আমি বিশ্বাস করে ডাক্তারের কাছে যাব। প্রাইভেট যে মেডিকেল কলেজ হচ্ছে সেখানে তো এইভাবেই যে এন্ট্রি হচ্ছে। এই জন্যই তো আমরা বলছি যে বেসরকারিকরণ করার চেষ্টা করা হচ্ছে, বা জাল করে যে সার্টিফিকেট জাল করে যে চেষ্টা করা হচ্ছে আজকের দিনে শিক্ষাকে বেছে নেওয়ার। মানুষকে ভাবতে হবে যে আমরা কাদের হাতে দিয়ে দিচ্ছি, কারণ এটা তো কালকে আমার কাছেও ফেরত আসবে। কাল যখন হতে পারে আমি যে অস্ত্রোপচারে যাব, আমাকে 10টা বার ভাবতে হবে যে আমি যে এডুকেশন মডেলকে আমি সাপোর্ট করেছি একটা টাইমে, বাট মুখ চুপ হয়ে আমি প্রতিবাদ করিনি, সেটা আমার কাছেও কালকে ফিরে আসবে। এইটা কি আপনাদের এই যে নতুন ভাবে কিছু ভাবনা চিন্তা হচ্ছে, যে আপনাদের দীর্ঘদিন আমরা দেখেছি আপনারা কিন্তু একটা বৃত্তের মধ্যে থাকতেন, একদম এইটাই ছিল আপনাদের, যার থেকে বেরিয়ে আসার জন্য, যে যাকে ওই যে ইনক্লুসিভ, বারবার বলছি ওই জন্য ইনক্লুসিভ একটা কোনো পলিটিক্স যাকে বলা হয়েছে, রিজিডিটি থেকে বেরিয়ে আসা, সেইটা কি আপনারা লক্ষ্য করছেন আপনাদের পার্টিতে হচ্ছে? আমরা যে কথা বলছি যে ভাবে একটা সোসাইটিতে চেঞ্জ আসছে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, সেগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে, কিন্তু সেটার মাধ্যম দিয়ে সরকারি যে ফেসিলিটি সেটাকে বেটার করতে হবে। ফর এক্সাম্পল, যদি একটা ইউনিভার্সিটি থাকে, সরকারি যদি সেই ইউনিভার্সিটিটা হয়, যেমন আমাদের ইউনিভার্সিটিতেও আমরা দেখতে পাচ্ছি ফান্ড না থাকার জন্য অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু সরকার যদি সেটাতে স্পেন্ড করে আমরা কিন্তু অনেক ভালো ফেসিলিটি দিতে পারি। কেরালাতে আমি গেছি বহুবার, কেরালার যদি স্কুলগুলোতে কেউ গিয়ে দেখে, সেখানে টেকনোলজি আছে, সেখানে বাচ্চাদের কাছে অ্যাক্সেস টু টেকনোলজি আছে, এবং তাদেরকে ঘরে গিয়ে এরকম অবস্থা করা হয় না, বিকজ তারা গ্রাম প্রান্ত অনেক জায়গা থেকে আসে। তাদের এরকম হয় না কি যে তাদের ইন্ডিভিজুয়ালের উপরে রেসপন্সিবিলিটি দিয়ে তারা ট্যাবলেট কিনবে বা কম্পিউটার তাদেরকে কিনতে হবে। তামিলনাড়ুতে অনেক দিন আগে, তামিলনাড়ুতে সেই জিনিসটা আছে। তো আমি যে মডেলটা অ্যাকচুয়ালি আমাদেরও হওয়া উচিত, সেই মডেলটাকে আমাদেরকে এই সময় গ্রহণ করতে হবে। যদি ছেলে মেয়েদের অ্যাক্সেস অফ টেকনোলজি যেটা লাগবে, বা যদি সরকারি জায়গায় আরো ডেভেলপমেন্ট, যে স্পোর্টস আমাদেরকে আরো বেটার করতে হবে, বেশি ছেলে মেয়েকে স্পোর্টস যারা যেতে চায় তারা সুযোগ পাচ্ছে না, তার জন্য স্পোর্টস ফ্যাসিলিটি আমরা বেটার কি করে করব। কিন্তু এইগুলো প্রাইভেটে না দিয়ে যদি সরকারি জায়গায় বেশি ভালো ব্যবস্থা থাকে, যে কোনো মানুষকে আমরা যদি জিজ্ঞেস করিনি সে সরকারি জায়গায় যেতে চাইবে না বেসরকারি জায়গায় যেতে পারবে। আজকে সরকারি জায়গায় ব্যবস্থা নেই বলে তাকে তো বাধ্য হয়ে, যে একটা মধ্যবিত্ত বাড়িতে আছে, সে তো ছেড়ে দিতে চায় না, দিতে চায় ছেলে মেয়ে পড়াশোনা করবে না, সে তো চায় যে সে সর্বশান্ত হয়ে গেল, তার কাছে যা জিনিস আছে সব দিয়ে তার ছেলে মেয়েকে সে পড়াবে, যাতে তার ছেলে মেয়ে একটু বড় হয়ে একটা ভালো চাকরি করতে পারে। এটাই তো তার বেসিক ডিমান্ড। তো আমরা যদি এই জায়গাটা দেখতে পারি সরকারের মাধ্যম দিয়ে, তাহলে তো আমাদের একটা বড় কাজ, একটা বড় প্রজন্মকে তৈরি করা, একটা হিউম্যান রিসোর্স। আমরা দেখছি আমাদের প্রজন্মের বহু ছেলে মেয়ে এখানে স্কলারশিপ না পেয়ে বিদেশে চলে যাচ্ছে। জার্মানি বিভৎসভাবে স্কলারশিপ দিচ্ছে এখন আমাদের আর্টসের প্রচুর সাবজেক্টের জন্য, আপনি যান পড়ুন, সায়েন্সের জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য। এই স্কলারশিপ গুলো আমরা আমাদের দেশে দিয়ে আমাদের ছেলে মেয়েরা যারা এতটাই কেপেবল এখানে রেখে এখানে আমরা তৈরি করতে পারছি না কেন একটা নতুন? আমি এক্স্যাক্টলি এটা আরো ছোট করেই বলেছিলাম যে এই রাজ্য কেন হলো না, আপনাদের ছিলেন 34 বছর, তখনও হয়নি, আর এখন তো আরো, আমি জানি এটা যে কিভাবে ডাউন দ্য ড্রেইনস অ্যাকচুয়ালি সমস্ত যাচ্ছে, এটা ঠিকই। এবারে মনে করুন যে যা অবস্থা দেখছি সারা ভারতবর্ষে যদি ভারতীয় জনতা পার্টি আবার আসে, তাহলে তো আপনাদের যারা বামপন্থী তাদের তো টিকতে দেবে না এই জন্য, কারণ তাদের তো সবচেয়ে বড় শত্রু আদর্শগতভাবে যে কোনোভাবেই হোক বামেরাই। তখন আপনারা জওহরলাল এই জেএনইউতেই বা কি করে সংগঠন চালাবেন, আর পশ্চিমবঙ্গেই বা কি করে আপনাদের বাড়াবে?
যদি আবার আপনারা যদি আবার সবাই ভয়ে কুকুরে যায় তখন কি করবেন? প্রশ্নটা হচ্ছে, প্রথমে তো বিজেপি যে স্লোগান দিয়েছিল যে আব কি বার 400 পার, সেটা তো সত্যি হচ্ছে না। আমরা দুটো দফায় ভোট হয়েছে, আজকে তৃতীয় দফায় ভোট হচ্ছে। এবং বিজেপি আমরা দেখেছি প্রধানমন্ত্রীর ভাষণ, তিনি ডেসপারেট হয়ে গেছেন এখন, কারণ 400 পার বলেছেন এবং 400 পার হচ্ছে না। যেভাবে বিরোধীরা সবাই একত্রিত হয়ে লড়ছেন বিজেপির বিরুদ্ধে, সেটা বিভৎসভাবে মানে গ্রাউন্ড থেকে ক্লিয়ার যে কেউ, সমস্ত রাজনৈতিক দল কেউ 1 ইঞ্চ জমি বিজেপিকে ছাড়তে চায় না, কারণ কিন্তু তারা বোঝে যে বিজেপি কিভাবে শুধু তাদের রাজনৈতিক ক্রাইসিস নয়, আজকে দিনে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকারকে ছিনিয়ে নেবে। আমরা তো ত্রিপুরাতে দেখতে পেরেছি যে মানুষ বিজেপিকে সরকারে এনে তারপরে ত্রিপুরার মানুষের কি অবস্থা। এবং ত্রিপুরার মানুষের সাথে যখন কথা হয় এখন, তারা এই কথাটাই বলে যে মানুষ যেটা ভেবেছিল বিজেপিকে, অনেকে ভুল ভেবেছিল, তার পলিটিক্যাল চয়েস সেই সময়, ডেমোক্রেটিক রাইট, কি বিজেপি অল্টারনেটিভ আনবে, সেটা তো হয়নি। এবং এখন ত্রিপুরার মানুষ যে আতঙ্ক, যে ভয়ে, যে সন্ত্রাসের মধ্যে আছে, ইউপিতে মানুষ দেখছে যে কি অবস্থা, গুজরাটে মানুষ দেখছে কি অবস্থা, মানে অপোজিশনকে শেষ করে দেওয়ার চেষ্টা। অমিত শাহ যে সিটে গান্ধীনগরে দাঁড়িয়েছেন, সেখানে যেই ক্যান্ডিডেটস দিয়েছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে ক্যান্ডিডেটস উইথড্র করা হোক, বিভিন্ন জায়গায় এটা হয়েছে। আমরা বলছি যে যারা আমরা কমিউনিস্ট বা আমরা বামপন্থীরা, আমরা তো প্রতিকূলতার মধ্যে লড়াই করেছি, বিভৎসভাবে অ্যাটাক থাকার পরেও লড়াই করেছি, এবং এই লড়াই আমাদের চলবে। বিজেপি 210 সিট 20 সিট আনবে, এবার মেজরিটি ফর্ম করার চান্সেস কম। এতটা বলছেন কি করে? বিকজ যেভাবে মানুষের সাড়া আমরা পাচ্ছি সব জায়গা থেকে, মানে সেটা আমি দিল্লির কথাও বলছি এবং বিভিন্ন রাজ্য থেকে, শুধু আমাদের রাজ্যের কথা আমি বলবো না, যে রেসপন্স আসছে যে না, এরকম ভাবে চলতে পারে না যে আপনি অপোজিশনকে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। কখন হয়েছে যে এমার্জেন্সি সময় ছাড়া যে আজকে দিনে দাঁড়িয়ে থেকে দুটো চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী তারা জেলে, ইলেকশনের সময় হোক বা এমনি সময় হোক, এবং সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না। ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে অপোজিশন রাজনৈতিক দলদের, এটা তো র্যাম্পেন্টলি হচ্ছে। ইডি সিবিআই যেভাবে মিসইউটিলাইজ করা হচ্ছে, পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করা হচ্ছে। আমি সেটা নিয়ে এক্সপ্লেনেশনে যাচ্ছি না, আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে লড়াই থাকবে আরএসএস এর বিরুদ্ধে। একটা লড়াইয়ের কথা বলছি, সেটা হচ্ছে সিএএ এনআরসি। আপনারা বিরুদ্ধে, তৃণমূলও বিরুদ্ধে, আপনারা কি একসঙ্গে লড়াই করবেন প্রয়োজনে? পয়েন্ট হচ্ছে যে সবাই মিলে তো লড়াই করার চেষ্টা করছে এই সময় দাঁড়িয়ে থেকে, যাতে সিএনআরসির মতো আইন যেটা মানুষকে ধর্মের নামে বিভাজন করার চেষ্টা করছে। এবং আসামে তো আমরা দেখেছি যখন এনআরসি কে লাগু করা হয়েছে, শুধু এরকম নয় যে সংখ্যালঘু মানুষ সেটা থেকে বেরিয়ে গেছে, হিন্দুরাও ছিল যাদের কাছে কাগজ ছিল না, বস্তিতে থাকতেন, বাড়ি পুড়ে গেছে, জমি জমার কাগজ নেই, তারা দেখাতে পারেনি, এরকম লক্ষ লক্ষ মানুষ ছিল যাদেরকে ডিটেনশন সেন্টারে রেখে দেওয়া হয়েছে। আমরা বলছি নাগরিকত্ব কে ডিসাইড করবে? আমার সরকার হঠাৎ করে আজকে 2014-তে এসে সে সরকার এসছে বলে তিনি বলবেন যে কে থাকবে দেশে না থাকবে, সেটা তো হয় না। তো এবং এই নিয়ে যে সব রাজনৈতিক দল যদি বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে লড়তে চায় একত্রিতভাবে, আমরা সবাই সেই লড়াইয়ে আছি। এইটাই বলতে চাইছি যে এই যে সিএএ এনআরসি লড়াইটা এই ইলেকশনের পরে বাড়বে না কমবে বলে মনে হয়? অবশ্যই, মানে যদি সেটা নিয়ে বিজেপি তো করবেই, ওরা বলেছে ওরা লাগু করবে, লড়াইও হবে। আমরা দেখেছি 2019-এও যখন চেষ্টা করেছিল। পশ্চিমবঙ্গে হলে কি করবেন আপনারা? একদম লড়াই হবে এটা নিয়ে, মাটি আমরা কামড়ে লড়াই করব, মাটি কামড়ে লড়াই করব। আপনারা কাউকে হতে দেবেন না, একদম না, কাউকে বের করতে দেবেন না, কিছুতেই না। তাহলে সেই সময় কি কংগ্রেসের সঙ্গে আপনাদের জোট হয়েছে, যে কংগ্রেসের আমি সারা জীবনই প্রায় দেখেছি কংগ্রেসের সঙ্গে একবারে আপনাদের বইমাত্র সুলভ নয়, একবারে, তবে শেষের দিকে তাও নয়, হয়েছিল, সরকারও গড়েছিলেন, ইউপিএ 1 হয়েছিল, তারপরে বেরিয়ে চলে আসেন। এইটা হচ্ছে ব্যাপার যে কংগ্রেসের সঙ্গে আপনাদের যে জোট বা জুটি যাই বলি এখন চলছে, সেটা কিরকম বুঝছেন আপনি? আপনার কিরকম মনে হচ্ছে? ভালো, মানে জেএনইউতেই বা কেমন দেখছেন, বা এখানেই বা কেমন দেখছেন পশ্চিমবঙ্গে? হ্যাঁ, মানে আমরা এই সময় দেখুন, আমি আবার বললাম যে আমাদের আইডিওলজিক্যাল জায়গাটা আলাদা, কিন্তু ইলেকশনকে সামনে রেখে এবং ইলেকটোরাল এই যে পলিটিক্সটাকে সামনে রেখে একটা তো রাজনৈতিক আমাদের যে ইলেকটোরাল জোট, সেটা তো হয়েছে, অ্যালায়েন্স যেটাকে বলে, কিন্তু সাথে সাথে এটা তো আর পলিটিক্যাল অর্গানাইজেশনের অ্যালায়েন্স নয় যে কংগ্রেস আর সিপিএম একসাথে চলে এলো, রাজনৈতিক যে তাদের বিচারধারা সব একসাথে হলো না। আমরা আলাদা রাজনৈতিক দল, আমাদের পলিটিক্স করার আদর্শগত ভেবে দেখুন, প্রথমত ফরেন পলিসি কংগ্রেসের সঙ্গে একদম এক ছিল, বরাবরই ছিল,
তারপরে দেখুন ইন্টারনাল পলিসিও অনেক কিছু জায়গায় সবই তো প্রায় কংগ্রেসের ছিল, যার জন্য পিসি যোশী, আর যখন আপনি বহুদিন আগের কথা কমিউনিস্ট পার্টি যখন অবিভক্ত যে কাণ্ড হয়েছিল, পিসি যোশীকে বের করা হলো, বিটি রাডে চলে এলেন, বিটিআর, তারপরে বিটিআরও চলে গিয়েছেন, যাই হোক তারপরে অনেক কিছু হয়েছে। কংগ্রেসের সঙ্গে একটা বরাবরই একটা সমঝোতা ছিল না তার নয়, কিন্তু শত্রুতাও ছিল, শত্রুতা একবার তীব্র শত্রুতাও ছিল। এখন সেই জায়গায় একটা দেখা যাচ্ছে কোথাও একটা সমঝোতা তৈরি হয়েছে। এই যে সমঝোতাটা আগের দিনে টিকবে বলে মনে হয়? আপনি খুব আপনার অবজারভেশন, হোয়াট ইজ ইওর অবজারভেশন? এটাই যে আজকের সময় দাঁড়িয়ে থেকে আজকের কংক্রিট সিচুয়েশন আমরা কথা বলবো। আমি তো অ্যাস্ট্রোলজার নই এখান থেকে ভবিষ্যবাণী করব যে 5 বছর পরে বা 10 বছর কি হবে। আজকের অবজারভেশন হিসেবে আমাদের পার্টির কর্মী আমরা সবাই এবং কংগ্রেসের যে কর্মীরা সবাই মিলে আমরা চেষ্টা করছি যে বিজেপিকে রুখে দাঁড়াতে হবে, এবং আমাদের রাজ্যের অভ্যন্তরে তৃণমূল যে জায়গাটা বিজেপিকে বানিয়ে দিচ্ছে সেই স্পেসটা আমরা যাতে বিজেপিকে বা তৃণমূলকে না দিয়ে ওখানে একটা লেফট ডেমোক্রেটিক একটা জোট যেটা আমাদের লেফট কংগ্রেসের হয়েছে সেই জায়গাটা আমরা নিই, এবং মানুষের যে প্রত্যেক দিনের অসুবিধা সেই জায়গায় আমরা পৌঁছে যাই অ্যাজ এন ভ্যাকিউমের জায়গাটাতে। আমাদের এটাই চেষ্টা। একটা জিনিস আছে মাঝখানে জাস্ট প্রশ্ন করে নি, কমন মিনিমাম প্রোগ্রাম হয় সরকার গড়লে, যদি বাইরে থেকে আপনারা যেমন বর্তমানে বাইরে থেকে সমর্থন করেছেন, যদিও ভেতর থেকে করেননি, সেটা একটা আমি মনে করি সেটা একটা কোথাও একটা ড্রব্যাক, আপনাদের পার্টির ড্রব্যাক আমি মনে করি, আপনারা নাও মনে করতে পারেন, কিন্তু আমি মনে করি এবং অনেকেই মনে করে, সোমনাথ চট্টোপাধ্যায়ও মনে করেছিলেন, তার জন্য তিনি বেরোননি, যা হচ্ছে তারপরে আপনি জানেন। আমি বলতে চাইছি যদি কমন মিনিমাম প্রোগ্রামের মতন সোশ্যাল ফিল্ডে আপনারা না করেন তাহলে মানুষের কাছে বাড়তে যাবে কি করে? কিছু কিছু ক্ষেত্রে একেবারেই আপনার আদর্শগত মিল আছে, আপনারাও চান ধর্ম রাজনীতি একসঙ্গে না মিলুক, রাহুল গান্ধীও বলে আপনারাও বলেন, আপনারাও চান চাকরি হোক, ওরাও চাইছে চাকরি হোক, আপনারাও চান যে বিদেশি ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যেভাবে বিনিয়োগ হবে কিন্তু দেশীয় যাতে ছেলেপুলেরা থাকে, কাজ করে, বিনিয়োগ হয় দেশি এবং সমতা থাকে, এই 1%-এর হাতে 40% সম্পদ না চলে যায়, এটা ওরাও বলছে আপনারাও বলেন। তো সেইটা কেন কোনো ধরনের কোনো সম্মেলন, কোনো সেমিনার হোক, বিতর্ক একসঙ্গে, আমি বলছি এটা তো হয় না। এটা আমরা যদি দেখি ট্রেড ইউনিয়নগুলো যখন লড়াই করছে এখানে, তো বিএমএসও আপনাদের সঙ্গে আছে না, অনেক জায়গায় তারা সাথ দেয়নি, না এখন যখন আমরা দেখেছি বিভিন্ন ডিবিসিতে শিল্পাঞ্চলে অসুবিধা হয়েছে তখন তো আমরা দেখেছি যে ট্রেড ইউনিয়নরাও সাথে এসে লড়াই করেছে। ইস্যু ভিত্তিক লড়াই আমরা দেখেছি যে রাজনৈতিক দলরা আমি লড়াইয়ের কথা বলিনি, আমি সচেতনতার কথা বলেছি, যেটা আরএসএস এর কথা। আমি আবার বলছি যে কংগ্রেস একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, একটা পলিটিক্যাল পার্টি, তার নিজস্ব পলিটিক্যাল পার্টির হিসেবে, রাজনৈতিক দল হিসেবে নিজের প্ল্যানস প্রোগ্রামস অ্যাজ এন অর্গানাইজেশন নেবে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসে সিপিআইএম তার নিজের রাজনৈতিক জায়গা থেকে একটা পলিটিক্যাল প্রোগ্রাম, যে পলিটিক্যাল ভিশন নিয়ে কাজ করবে। পয়েন্ট হচ্ছে আমরা কোন কমন মিনিমাম দিশার দিকে যাচ্ছি, আমরা সমাজের মধ্যে সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য যাচ্ছি, সেটা কংগ্রেসও করবে, সেটা সিপিএমও করবে। আমাদের প্রশ্ন হচ্ছে সেখানে তো আমাদের কোনো ক্ল্যাশের ব্যাপার নেই, কংগ্রেস যেখানে স্ট্রেংথে আছে কংগ্রেস সেখানে করবে, সিপিএম যেখানে স্ট্রেংথে আছে সিপিএম সেখানে করবে, কিন্তু একজোট হয়ে করবে না। প্রশ্ন হচ্ছে জোট যেখানে দরকার সেখানে জোট হবে, যেখানে জোট দরকার নেই রাজনৈতিক স্ট্রেংথে আমরা করতে পারবো, আমরা করব, রাজনৈতিক স্ট্রেংথে যেখানে প্রয়োজন আছে সেখানে করবেন। আচ্ছা, আমি এবারে একটি অন্য ব্যক্তিগত প্রসঙ্গে আসে, আর এই দুটো তিনটে জিনিস অন্য, আর অনেক তো পলিটিক্সের আলোচনা হলো, আপনিও বলেছেন আমিও শুনলাম, আমিও কিছু কিছু বলেছি আপনিও শুনেছেন। দুটো তিনটে জিনিস আছে, একটা হচ্ছে আপনি আবার সেই দিল্লিতে ফিরে, আপনারা সবাই যারা যারা ওই জেএনইউ বলি বা দিল্লি ইউনিভার্সিটি বলি বা ফরেন বলি, অনেককে দেখলাম, জীবন তো অনেক হয়েছে, অনেককে দেখেছি অনেক কথা বলতে, বিদেশে চলে গিয়ে খুব আরামে থাকেন, ফেসবুকে লেখেন, টুইটারে লেখেন, খুব বড় বড় কথাও লেখেন, অনেক সময় খুব দুঃখ অশ্রুমোচন করেন, কাজের কাজে কিছু করেন না। আপনিও কি তাই তাদের মতন হবেন? এটা আপনি বলতেই পারেন, এটা বলবেন না আই এম নট এন অ্যাস্ট্রোলজার, না, এটা আপনার নিজস্ব জীবন, এটা আপনি অ্যাস্ট্রোলজার না হলে বলতে পারেন। 1 নম্বর আপনি সেটা করবেন কিনা। 2 নম্বর হচ্ছে যে আপনি যদি আপনারা এখানে ক্ষমতায় আসেন তাহলে আপনার টপ প্রায়োরিটি 3খানা কি হবে, এটা হচ্ছে তৃতীয় আপনার আদর্শ কে আপনার পার্টিতে, আমি সবাইকে জিজ্ঞেস করি আপনার আদর্শ কে আপনার পার্টিতে, কে? আগে বলুন, শেষে তারপর কমরেড জ্যোতি বসু।
অবশ্যই আমি তাকে সামনে থেকে দেখিনি বা আমার পরিচয় হয়নি, কিন্তু আমি যে শুনেছি তার কথা যে শুনেছি, আমার মনে হয় মানুষকে কানেক্ট করার জন্য যেভাবে উনি কাজ করেছেন বা কৃষিকে ভিত্তি করে ওই সময় দাঁড়িয়ে থেকে যে পলিটিক্যাল অ্যাকশনের দরকার ছিল অ্যাজ এ লিডার, যে মাসের যে পালস সেটা বোঝা এবং সেটা করা, তৈরি করা সেই জায়গাটা। রাজনৈতিক দল একটা জায়গায় হয় এবং সেটাকে ট্রান্সলেট করা একটা লিডারশিপের একটা জায়গায় হয়, সেটা আমার মনে হয় খুব ভালোভাবে, হ্যাঁ, এবং এটা ইন্সপায়ার করে আমাদের। এবারে পরেরটা যেটা বললাম, পরেরটা আপনি বললেন যে প্রশ্ন, আপনি আপনারা চলে যাবেন তো না, আমার পরিযায়ী হয়ে পরবাসী হয়ে ফিরে চলে যাবেন? হ্যাঁ অবশ্যই, সেটা একটা সময় যেতে হয়েছে পড়াশোনার জন্য, আবার তো যেতে হবে, কিন্তু আমার ফাইনাল ইয়ার পিএইচডি। তারপরে আপনি তো চাকরি পাবেন, বাইরে চলে যাবেন, তারপরে এখানে চলে যাবেন, বিদেশ চলে যাবেন? না, এরকম নয় যে বিদেশ চলে যাব, এরকম তো কোনো প্ল্যান আবার এমন নয় যে যাবেন না। না, আমার এরকম প্ল্যান নেই, 50-50 না, প্ল্যান নেই বিদেশ যাওয়ার কোনো। আচ্ছা, এটা বেশ, এখানে থেকে কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, সেই জায়গাটাও বেছে নিয়েছি এবং এটা নিয়ে কোনো আমার সেকেন্ড থট নেই যে আমরা যে জায়গাটা এখন একদমই নেই, এখন একদম নেই, এটা একটা ভাবনা পরিচিত। মেয়েদের নিয়ে আর তৃতীয় লিঙ্গ নিয়ে আপনারা কিছুই বলেননি, আপনাদের একজনও নেই থার্ড সেক্সের, একজনও মেম্বার নেই আপনারা নাকি? না, আপনাদের কোনো কেউ ভোটে দাঁড়ায়নি, একজনও দাঁড় করাননি আপনারা। আপনারা কিসের আধুনিকতার কি বড়াই করছেন? কোথায় আধুনিক হয়েছেন? আজকের দিনে সারা পৃথিবীতে যেখানে এটা চলছে, মেয়র হয়ে যাচ্ছেন, কত কি কাণ্ড হচ্ছে, আপনাদের একজনও থার্ড সেক্স মেম্বার নেই। আপনি বিজেপিকে কেন বলবেন আর কেন তৃণমূলকে বলবেন? না, মেম্বার নেই এটা নয়, না, আপনার নেই। কলকাতার মধ্যে যে ডেমোক্রেটিক একজন প্রার্থীর নাম করুন, কেরালা বলুন বা এখানে বলুন বা ত্রিপুরা বলুন, একজন, নট এ সিঙ্গেল। কেরালাতে পঞ্চায়েতের সময় আমি বড় জায়গায় বলছি, পঞ্চায়েতে বলবো না, কাউন্সিলরে বলবো না, আমি বলছি যে এরকম নয় যে ক্যান্ডিডেটস ইলেকটোরাল পলিটিক্সে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ তো আমাদের সংগঠন ডেমোক্রেটিক যে অ্যাসোসিয়েশন LGBTQI এর জন্য, সেটা তৈরিও হয়েছে এবং আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি সবার কাছে। অবশ্যই আগামী দিনে এটা আমাদের কাজ, আগামী দিনে হবে, অবশ্যই কর্তব্য, এখন চলছে সেটা সাংগঠনিক ভাবে কাজ, আমাদের কর্তব্য যেভাবে আমরা সংগঠন বাড়াবো তার রিফ্লেকশন ইলেকটোরালি হতে হবে। এটা তো আমরা সবসময় বলে আসছি, একদম ভাবছি না, এটা হচ্ছে এবং এটা হবে। এখনো নেই, এখনো আছে আমাদের অর্গানাইজেশন, ইউ আর গোইং ভেরি স্লো। না, আমি বলছি যে অর্গানাইজেশন যেভাবে তৈরি হচ্ছে, একদম আমাদের এটা ফার্স্ট প্রায়োরিটি কি আমরা যেভাবে আমরা যদি দেখি সিপিএম এর ম্যানিফেস্টো, সেটাতে সবথেকে বেশি আপনার কি করতে ভালো লাগে আর পলিটিক্স ছাড়া? আঁকতে ভালো লাগে, বাকি মানে বই পড়ি। বই পড়েন আর আঁকতে ভালো লাগে? হ্যাঁ, যেহেতু পিএইচডি কাজ এখন চলছে, অনেক চাপ। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম ঐশীর সঙ্গে, ঐশী ঘোষ, তিনি অনেক কথা বলেছেন, আপনারাও শুনেছেন এবং খোলামেলাও বলেছেন অনেকখানি, যে যেটা বিশ্বাস করেন সেই বিশ্বাসের কথা বলেছেন। তারপরে সেটা কতটা রিফ্লেক্টেড হবে জানি না, তবে তারা যেটা করতে চাইছেন বা করতে চেষ্টা করছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই সিপিএম রাজনীতিটাকে একটা অন্য মোড় দিতে চাইছে, অন্য মোড়কে সবার সামনে হাজির করতে চাইছেন। আর আরেকটা জিনিস আমার অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে আমি এখানে 3 জনের এখানে সাক্ষাৎকার নিলাম এখনো পর্যন্ত, তার মধ্যে কেউ বললেন বিমান বসু হচ্ছেন তার আদর্শ, কেউ বললেন জ্যোতি বসু, একজনও বুদ্ধদেব ভট্টাচার্যের নাম বলেননি। আমি অবশ্য মোহাম্মদ সেলিম তিনি কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের নাম বারবার বলেন, এটাও ঠিকই। তো যার যাকে পছন্দ সেটা ঠিকই আছে, কিন্তু আগামী দিনে এই জ্যোতি বসুই হোক বা বিমান বসুই হোক বা বুদ্ধদেব ভট্টাচার্য হোক, তাদের উত্তরাধিকার, তাদের লেগাসি কে বহন করবে সে আগামী দিন বলবে। আবার ঐশীর কথা ধার নিয়ে বলতে হয়, আই এম নট অলসো অ্যান অ্যাস্ট্রোলজার, আমি তো বলতে পারি না, আগামী দিন বলবে। আগামী দিনের জন্য তোলা রইল কিছু কিছু জিনিস। আপনাদের সঙ্গে অনেকক্ষণ কাটালাম, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন সবাই, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।